টপিকটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রোটোপ্লাস্ট কি, মানে প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজম এই দুটো বিষয় আমাদের আজকে আলোচ্য বিষয়। তো শুরুতে আমরা দেখি প্রোটোপ্লাস্ট কাকে বলে। কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থকে একসাথে প্রোটোপ্লাস্ট বলা হয়। মানে কোষ প্রাচীর দ্বারা, আমরা এর আগের অধ্যায়ে আগের টপিকটা পড়েছিলাম যে কোষ প্রাচীর কি এবং কোষ প্রাচীর কোন জায়গায় থাকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা পড়বো যে প্রোটোপ্লাস্ট কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত, মানে কোষ প্রাচীরের নিচে সমুদয় পদার্থকে একসাথে কি বলা হয়, প্রোটোপ্লাস্ট বলে। মানে সবগুলাকে একসাথে কি বলে, প্রোটোপ্লাস্ট বলে। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী হ্যানস্টেইন 1880 সালে সর্বপ্রথম প্রোটোপ্লাস্ট শব্দটি ব্যবহার করেন। এবং এখন দেখো যে এটা কোন কোন কোষের মধ্যে থাকে, বিশেষ করে উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাকের জড় কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাস্টের অবস্থান। তো সাধারণত প্রোটোপ্লাস্ট দুইটা অংশ নিয়ে গঠিত হয়। কয়টা অংশ? দুইটা অংশ, যথা সজীব প্রোটোপ্লাজম আর হচ্ছে কি নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। মানে একটা হচ্ছে সজীব প্রোটোপ্লাজম থাকবে আর এখানে কিছু নির্জীব বস্তু থাকবে, যেগুলোকে আমরা বলতেছি যে অপ্রোটোপ্লাজমীয় উপাদান। তাহলে এখন আমরা সজীব অংশটা নিয়ে যদি আলোচনা করি, দেখো সজীব অংশটা হচ্ছে কি যে প্রোটোপ্লাজম, মানে সহজ কথা যে প্রোটোপ্লাজম আমরা বিভিন্ন ক্লাসের মধ্যে জেনেছি যে প্রোটোপ্লাজম কি, সেই প্রোটোপ্লাজমটা এখন আলোচ্য বিষয়। তো শুরুতে আমরা দেখতেছি যে প্রোটোপ্লাজমটা কি। তো দেখো যে প্রোটোপ্লাজম কি। গ্রিক ওয়ার্ড প্রোটো মানে কি আদি, প্লাজম মানে সংগঠন অর্থাৎ আদি বস্তু। ঠিক আছে। আচ্ছা, তো সংজ্ঞাটা এখানে যেভাবে বলা হয়েছে যে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো জেলি নেই অর্ধতরল ও কি আছে কোয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলা হয়। মানে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এটা অর্ধস্বচ্ছ থাকবে, মানে একদম পুরোপুরি ক্লিয়ার থাকবে না, আঠালো থাকবে, বিশেষ করে একটা জেলির মতো থাকবে, অর্ধতরল, ঠিক আছে, আর একটু পলের ডুবে সজীব পদার্থকে কি বলা হয়, প্রোটোপ্লাজম বলা হয়। এখন প্রোটোপ্লাজমের কিছু ইতিহাস এখানে আলোচনা করা হয়েছে যে প্রোটোপ্লাজম ইতিহাসটা হচ্ছে কে কবে 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 কখন কিভাবে দেখছে। দেখো প্রথম শুরুতে যে কথাটা বলছে যে 1772 সালে বিজ্ঞানীর নাম কি, বিজ্ঞানী কর্টি কোষে প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করেন। তার মানে প্রশ্ন আসতে পারে যে সবার আগে প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করছে কে, বিজ্ঞানী কর্টি। কত সালে? 1772 সালে। এরপরে আরেকজন লোকের নাম আসতেছে, দেখো যে 1835 খ্রিস্টাব্দে ফরাসি কোষবিদ নাম কি আছে আমাদের, ফেলিক্স ডুজার্ডিন কোষের মধ্যে জেলির মতো থকথকে পদার্থকে সার্কুট নামে অভিহিত করেন। এখন একটা দেখো যে প্রোটোপ্লাস্ট সর্বপ্রথম পর্যবেক্ষণ করছে বিজ্ঞানী কটি। আর এই যে প্রোটোপ্লাজমের যে অংশগুলা কোষের ভিতরে থকথকে জেলির মতো যে পদার্থগুলো আছে এর নাম সার্কুট দিছে কে, ফেলিক্স ডুজার্ডিন। কে এটা? কোন দেশের লোক? ফরাসি লোক। কত সালে? 1835 সালে। এরপরে এখন দেখো আমাদের আরেকটা ওয়ার্ড আসতেছে, জাস্ট ওই 1835 সালের পরে 5 বছর পরে 1840 সালে বিজ্ঞানী পার্কিনজে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। তার মানে আমরা এখানে যে কথাটা বললাম যে প্রোটোপ্লাজম একজন সবার আগে একজন কি করছে, পর্যবেক্ষণ করছে, তারপরে এইটার নাম ছিল সার্কুট। আর আমরা বর্তমানে যে প্রোটোপ্লাজমটা আমরা ব্যবহার করছি, যে শব্দটা ব্যবহার করতেছি, এটার নাম দিয়েছে বিজ্ঞানী পার্কিনজে। আচ্ছা, এরপরে আমরা আসি বিজ্ঞানী হ্যাক্সলি একটা কথা বলছে যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এটা অনেকটা এর মধ্যে অনুধাবনের মধ্যে আসে প্রশ্নটা যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়। এরকম যদি প্রশ্ন আসে তাহলে দেখো কারণটা এখানে বলা আছে যে কারণ প্রোটোপ্লাজম কোষের কারণ হচ্ছে কি প্রোটোপ্লাজম কোষের তথা জীবদের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন হয়ে থাকে। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের কোষের বা আমাদের দেহের যত মৌলিক কার্যকলাপ আছে সবগুলো প্রোটোপ্লাজমের মাধ্যমে কি হয়, সম্পন্ন হয়। এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনে কি বলা হয়, ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এরপর বলছে যে প্রোটোপ্লাজমের মধ্যে 70 থেকে 90% পানি থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে 70 থেকে 90% পানি কোথায় থাকে, প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। এর থেকে বোঝা যায় পানির অপর নাম জীবন। এই কারণে পানিকে কি বলা হয়, ফ্লুইড অফ লাইফ বলা হয়। এটা তোমরা মাধ্যমিকে পড়ে আসো যে পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়। কারণ বলা হয়েছে কি যে কোষের শারীরবৃত্তীয় প্রক্রিয়া সমূহ পানির উপস্থিতি ছাড়া সুসম্পন্ন হয় না। মানে আমাদের কোষের যত শারীরবৃত্তীয় কার্যক্রম গুলো আছে সবগুলা কার উপস্থিতিতে সম্পন্ন হয়, পানির উপস্থিতিতে সম্পন্ন হয়। পানির অভাবে প্রোটোপ্লাজম শুকিয়ে কোষ মারা যেতে পারে। তাছাড়া উদ্ভিদের ক্ষেত্রে বীজের অঙ্কুর গমনের জন্য পানির প্রয়োজন হয়। যে কথাটা বলছে এখানে যে যদি আমাদের পানি না থাকে তাহলে প্রোটোপ্লাজম শুকিয়ে কোষ মারা যাবে। প্রোটোপ্লাজম শুকিয়ে যাওয়া মানে কি একটা কোষ মরে যাওয়া। আর বীজের অঙ্কুর গমনের জন্য কি হয়, পানির প্রয়োজন হয়। এইগুলো পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ কেন বলা হয়। আচ্ছা, কেন বলা হয় যে আমাদের যত শারীরবৃত্তিক যত কাজ আছে সবগুলো পানির উপস্থিতিতেই সম্পন্ন হয়। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোটোপ্লাজমের ভৌত গঠন, মানে ফিজিক্যাল প্রপার্টিজ। আমরা যে বিষয়গুলো মানে ভৌত গঠন মানে হচ্ছে কি ভৌত বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, মানে উপলব্ধি করতে পারি না, মানে দেখতে পাই একদম সরাসরি বোঝা যায় যেগুলো, সেগুলোকে ভৌত গঠন বলা হয়। প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ থাকবে,
বর্ণহীন, জেলিনে অর্ধ তরল আঠালো পদার্থ। প্রথম একটা বৈশিষ্ট্য বললো যে প্রোটোপ্লাজম সবসময় অর্ধস্বচ্ছ থাকবে, বর্ণহীন থাকবে মানে কোনো কালার নাই, কালারলেস। তারপর জেলিনে থকথকে অর্ধ তরল আঠালো পদার্থ। এরপর বলছে এটি দানাদার হইতে পারে, একটা হচ্ছে কি কলোয়েডাল ধর্মী হইতে পারে। কলোয়েডাল ধর্মী হচ্ছে অনেকটা পানি শুষে নেই, ঠিক আছে। এরপরে বলছে এটি কোষের পরিবেশ থেকে জেলি থেকে তরলে, তরল থেকে জেলিতে পরিবর্তন হতে পারে। এখন কোষের পরিবেশ মানে কোষের প্রয়োজন ভেদে সে কি করতে পারে, বিভিন্ন সময় তার ফিজিক্যাল কন্ডিশনটা চেঞ্জ করতে পারে। জেলি থেকে তরল হতে পারে বা তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। আচ্ছা, প্রোটোপ্লাজমে আপেক্ষিক গুরুত্ব পানির অপেক্ষা বেশি। এর যে আপেক্ষিক গুরুত্বটা আছে, যেটা আমরা ফিজিক্সে পড়ি অনেক সময়, যে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, যে পানির আপেক্ষিক গুরুত্ব কত 4200 এইরকম যেটা আছে, যে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির অপেক্ষা কি হয়, বেশি হয়। এরপর আরেকটা কথা বলছে যে উত্তাপ, অ্যাসিড বা অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম কি হয়, জমাট বাঁধে। তুমি যদি প্রোটোপ্লাজমকে কি করো, উত্তাপ দাও মানে তাপ দাও বা অ্যাসিড বা অ্যালকোহলের প্রভাবে রাখো, তাহলে প্রোটোপ্লাজম কি করবে, জমাট বাঁধবে। তাহলে এই যে আমরা এখানে পাঁচটা বৈশিষ্ট্য বললাম, ভৌত বৈশিষ্ট্য বা ফিজিক্যাল প্রপার্টিজ, এই পাঁচটা বৈশিষ্ট্যটা তোমরা পড়ে নিবে। এরপর আসতেছে আমাদের রাসায়নিক বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্যটা কি, যে স্বাভাবিকভাবে প্রোটোপ্লাজম মানে কি কি রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে, মানে কি কি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত, সেই পদার্থের নামগুলো হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। এখানে দেখো সবগুলি রাসায়নিক পদার্থের নাম। তো প্রথমে বলছে যে রাসায়নিকভাবে প্রোটোপ্লাজম জৈব, অজৈব রাসায়নিক পদার্থ থাকে। মানে প্রোটোপ্লাজমের মধ্যে তুমি কি পাইবা, জৈব পদার্থ পাইবা, অজৈব পদার্থ পাইবা। বলছে এতে অধিক পরিমাণে পানি 70 থেকে 90% পানি আছে। মানে স্বাভাবিকভাবে প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে, পানি থাকে। কত পার্সেন্ট, 70 থেকে প্রায় 90%। আর জৈব পদার্থগুলোর মধ্যে দেখো আমরা কোন কোন জৈব পদার্থ এখানে পাই। আমরা দেখো জৈব পদার্থের মধ্যে বলছে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন। সবচেয়ে বেশি পরিমাণে পাবে কি, প্রোটিন। পানির পরে অবস্থান আছে কার, প্রোটিনের। তারপর আছে কি কার্বোহাইড্রেট, লিপিড, ভিটামিন। এই সকল জৈব পদার্থগুলো প্রোটোপ্লাজমের মধ্যে উপস্থিত। এছাড়া আমাদের কি কি আছে, আরো কতগুলো রাসায়নিক পদার্থের নাম বলছেন। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে। তাহলে আমরা পেলাম কি, প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য যদি আমরা এক বাক্যে কয়েকটা বাক্যে বলি, সেটা হচ্ছে এর মধ্যে জৈব পদার্থ থাকবে, পানির পরিমাণ অধিক থাকবে, এবং জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে, তারপরে বিভিন্ন ধরনের কি রাসায়নিক পদার্থ থাকে। এখন আমরা বায়োলজিক্যাল প্রপার্টিজ মানে জৈবিক বৈশিষ্ট্যগুলো পাবো। জৈবিক বৈশিষ্ট্য মধ্যে সবার আগে বলছে যে প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উদ্দীপনে সাড়া দেয়। উদ্দীপনা মানে কি, পরিবেশ আমাদের বিভিন্ন ধরনের উদ্দীপনা, যে কোনো উদ্দীপনায় সাড়া দেয়। যেমন একটু টেম্পারেচার বেড়ে সে সাড়া দিতেছে বিভিন্ন ধরনের। বলতে দেখো যে খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, প্রজনন ইত্যাদি মৌলিক মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে। প্রোটোপ্লাজম কি কি কাজ করে থাকে আমাদের, বিশেষ করে খাদ্য তৈরি থেকে শুরু করে খাদ্য হজম, আত্তীকরণ, এই কাজগুলা করে থাকে। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্যগুলা মানে আছে, এই সবগুলো জীবেরই বৈশিষ্ট্য, কারণ প্রোটোপ্লাজমের মাধ্যমে সমস্ত কাজগুলো কি সম্পন্ন হয়। এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ এবং ত্যাগ করতে পারে, এদেরও মৃত্যু ঘটতে পারে। তো প্রথম বিষয়টা হচ্ছে এই যে প্রোটোপ্লাজম আছে, এটা কোন প্রক্রিয়ায় পানি গ্রহণ করে, অভিস্রবণ প্রক্রিয়া পানি গ্রহণ এবং ত্যাগ করতেছে, এবং এদের মৃত্যু হতে পারে। একটা প্রোটোপ্লাজমের মৃত্যু ঘটা মানে কি, একটা কোষের মৃত্যু ঘটা। আচ্ছা, এরপরে আমরা যাই প্রোটোপ্লাজমের চলন। কোন ধরনের চলন সম্পূর্ণ প্রোটোপ্লাজমের মধ্যে। তো সবার আগে আমরা দেখছি মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম। বলছে প্রোটোপ্লাজম কখনোই স্থির থাকে না, মানে এটা কি থাকে না, স্থির থাকে না। প্রোটোপ্লাজমের এই গতিময়তাকে চলন বলে। মানে চলন কাকে বলে, এই যে প্রোটোপ্লাজম একদিক থেকে অন্যদিকে, অন্যদিক থেকে অন্যদিকে মুভমেন্ট করতেছে, সেটাকে আমরা কি বলতেছি, প্রোটোপ্লাজমের চলন বা মুভমেন্ট বলতেছি। তো প্রথম দেখো এখানে যে কোষ প্রাচীর যুক্ত অথবা কোষ প্রাচীর বিহীন প্রোটোপ্লাজমের চলনে ভিন্নতা দেখা দেয়। কোষ প্রাচীর যুক্ত থাকতে পারে, কোষ প্রাচীর বিহীন হতে পারে। কোষ প্রাচীর যুক্ত কাদের থাকে একটু বলো তো এখানে, যে এখানে আমরা জানি কোষ প্রাচীর যুক্ত মানে কি, এটা উদ্ভিদ কোষের কথা বলা হয়েছে, আর কোষ প্রাচীর বিহীন মানে এটা প্রাণী কোষের কথা বলা হয়েছে। এই ধরনের প্রোটোপ্লাজমের চলনেও ভিন্নতা দেখা দেয়। কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজম জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা কি বলা হয়, সাইক্লোসিস বলা হয়। এই যে আমাদের কোষ প্রাচীর যুক্ত বিশেষ করে উদ্ভিদ কোষে প্রোটোপ্লাজম জল স্রোতের মতো যে চলন দেখা যায় সেটাকে আমরা কি বলতেছি, সাইক্লোসিস বা আবর্তন বলি। এই আবর্তন কয় ধরনের হইতে পারে, দুই ধরনের হইতে পারে আমাদের। তো দুই ধরনের মধ্যে আমরা শুরুতে দেখবো কি আছে, এটা কিন্তু উদ্ভিদ কোষের কথা বলতেছে এখানে। তো প্রথমে হচ্ছে কি, একটা হচ্ছে কি একমুখী আবর্তন, আর একটা হচ্ছে কি বহুমুখী আবর্তন, এক অথবা বহু। তো একমুখী আবর্তন বলছে যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে
তাকে বলা হয় কি একমুখী আবর্তন বা রোটেশন। যেটা বলছে কি যে একটা কোষ গহ্বর, ভিতরে যে গহ্বরটা আছে একটা কোষের ভিতরে, সেটাকে কি করবে কেন্দ্র করে কোষ প্রাচীরের চারদিকে সে কি করবে ঘুরতে থাকবে, মানে একদিকে ঘুরতে থাকে, সেটাকে একমুখী বলা হয়। যেমন পাতা ঝাঁঝির কুশস্থ প্রোটোপ্লাজমের চলন। এখন বহুমুখী যেটা বলছে যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তাকে বহুমুখী চলন বলে। এখানে বিশেষ করে বলছে যে কোষ গহ্বর আছে, বিশেষ করে আমি আগে বলছিলাম যে আমরা যে চলনটা করতেছি পুরোটাই কিন্তু উদ্ভিদ কোষের, কারণ আমাদের এখানে শুরুতেই বলে যে কোষ প্রাচীর যুক্ত। তো এটা কি কোষ গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে, মানে এদিক থেকে এদিক ছোটাছুটি করতে থাকে, তাকে বহুমুখী চলন বলে। যেমন কি আছে আমাদের ট্রাডেসকানশিয়া কুশস্থ প্রোটোপ্লাজমের চলন। তাহলে আমাদের এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে প্রোটোপ্লাজমের চলন কি, কত প্রকার এবং কি কি। এখন দেখো যে প্রোটোপ্লাজমের আমাদের মূলত প্রোটোপ্লাজমের অংশ আছে কয়টা, তিনটা। একটা হচ্ছে কোষ ঝিল্লি, যেটা মানে প্রোটোপ্লাজমকে চারদিকে ঘিরে রাখে, মানে কোষ ঝিল্লি অথবা কি আছে প্লাজমা মেমব্রেন, আর আছে কি সাইটোপ্লাজম, আর আছে কি নিউক্লিয়াস। এই তিনটা অংশ মিলে আমাদের কি হয় প্রোটোপ্লাজম কি হয় গঠিত হয়। তাহলে আমরা আজকে যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে কি প্রথম প্রোটোপ্লাস্ট কি, প্রোটোপ্লাজমের কয়টা অংশ আছে, দুইটা অংশ আছে। এরপর প্রোটোপ্লাজম সম্বন্ধে পড়লাম, প্রোটোপ্লাজমের নিয়ে বিজ্ঞানীদের যে বিভিন্ন সময় আবিষ্কারের কাহিনী সেটা দেওয়া আছে এখানে। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতবিদ্যা বলা হয়, পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়, প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো কি কি, রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কি কি এবং জৈব বৈশিষ্ট্যগুলো কি কি, প্রোটোপ্লাজমের চলন, এটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়বা। প্রোটোপ্লাজমের যে চলনটা আছে, চলন এবং চলন হচ্ছে দুই ধরনের, এটা বড় প্রোটোপ্লাজমের এই যে মোট আমাদের কয়টা অংশ আছে, তিনটা অংশ আছে, এই তিনটা অংশ ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়বো আমাদের পরবর্তী দেশ আছে আমাদের কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন, এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব।